সামনে দিগন্ত বিস্তীর্ণ সমুদ্রের নিবিড় নীলিমা, তারই ওপর দিয়ে জল কেটে ফেনা ভেঙে তরঙ্গ তুলে তীব্র বেগে এগিয়ে চলেছে বিরাট জাহাজখানি SS ইন্ডিয়ানা। জাহাজখানি চলেছে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে। বিচারে দ্বীপান্তরপ্রাপ্ত বন্দীদের এই জাহাজে করে আন্দামানে পাঠানো হচ্ছে। অজস্র পুলিশ এবং সশস্ত্র মিলিটারিতে জাহাজখানি বোঝাই করা। পাছে কোনো এক মুহূর্তের সুযোগ নিয়ে কোনো অপরাধী পালিয়ে যায়, তাই সর্বত্র রয়েছে পুলিশের তীব্র দৃষ্টি। অবশ্য এছাড়াও SS ইন্ডিয়ানার উপরে পুলিশের নজর একটু বেশি পরিমাণেই আছে। এই জাহাজটিতে করেই বিখ্যাত দস্যু সর্দার, পুলিশের ত্রাস, ভয়াবহ কূটচক্রী দস্যু বাজ পাখিকে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামানের বন্দিশালায়। জাহাজের একটি পৃথক কক্ষ নির্দিষ্ট করা হয়েছে বাজ পাখির জন্য। তার প্রত্যেকটি জানালা মোটা লৌহ বরাত দিয়ে তৈরি, দরজা বাইরে থেকে তালাবন্ধ। কক্ষটির দেওয়ালে সরু একটি ফোকর আছে, আর তার মধ্যে দিয়েই খাদ্য ও পানীয় সরবরাহ করা হচ্ছিল। সেদিন সন্ধ্যায় কক্ষটির সামনে পাহারারত সশস্ত্র পুলিশ কনস্টেবলটি লক্ষ্য করল বাজ পাখি তার ঘরের মধ্যে চিন্তিতভাবে পায়চারি করছে। তার চোখে মুখে অদ্ভুত সংকল্পের দৃঢ়তা, প্রতিটি ভঙ্গির মধ্যে ব্যাকুলতা মাখানো প্রতীক্ষা ফুটে উঠেছে। অত্যন্ত আগ্রহে সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। বার কয়েক পায়চারি করে সে এক গ্লাস জল খেতে চাইল। পুলিশ প্রহরীটি তার সঙ্গীকে কিছু একটা বলে জল আনতে চলে গেল। বাজ পাখি জানালার ভিতর দিয়ে আকুল দৃষ্টি মেলে দিল সমুদ্রের দিকে। অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে উদ্বেগ সহকারে চারিদিকে চেয়ে সে কি যেন খুঁজতে লাগলো। সহসা নজরে পড়ল বহু দূরে একটা ছোট্ট সাবমেরিন। মাথাটা একটু তুলেই সেটা আবার ভুস করে গভীর জলের মাঝে তলিয়ে গেল। বহু দূরে অবস্থিত এই সাবমেরিনটি জাহাজের আর কারোর দৃষ্টিতে ধরা পড়ল না। বাজ পাখি একটু হেসে নিজের আসনে গিয়ে চুপচাপ বসে পড়ল। তার ভাব দেখে মনে হয় সে যেন অনেকটা নিশ্চিন্ত হয়েছে। কিন্তু কেন যে হঠাৎ বাজ পাখি আজ এতটা নিশ্চিন্ত হয়ে পড়ল, তা নিয়ে কেউ মাথা ঘামালো না। শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প গল্পপট চ্যানেলে প্রথম প্রকাশিত হয় 20 ডিসেম্বর 2023-এ। মৃত্যুচক্রে বাজ পাখি অবলম্বনে বাজ পাখির আবির্ভাব, এই গল্পটিকে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছ তাতে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বার নিয়ে এলাম গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প। গল্পপট চ্যানেলে আজ তোমরা শুনবে শ্রী স্বপন কুমারের লেখা বাজ পাখি সিরিজের দ্বিতীয় গল্প বাজ পাখির পুনরভিযান। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি আদিত্য। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু হচ্ছে গল্পপটের গল্পের আসরের আজকের নিবেদন, শ্রী স্বপন কুমারের লেখা বাজ পাখি সিরিজের দ্বিতীয় গল্প বাজ পাখির পুনরভিযান। সেদিনই গভীর রাত্রি। জাহাজের আলো অধিকাংশই নিভে গেছে। শুধুমাত্র সামনের সার্চ লাইটটা দেখলে মনে হয় তার তীব্র আলোকরশ্মি যেন কোনো একটা রোমাঞ্চের জবনিকা তুলে ধরছে। প্রত্যেক কক্ষের আরোহীরা নিমগ্ন সুযুক্তির কোলে। কয়েকজন পুলিশ ও মিলিটারি খটখট শব্দে নৈশ স্তব্ধতা ভঙ্গ করে চলেছে। সমুদ্রের কালো জলের সাথে কালো আধার
মিলে মিশে একাকার হয়ে গেছে। হঠাৎ একটা সাবমেরিন নিঃশব্দে ভুস করে ভেসে উঠল জাহাজের পাশে। জাহাজের পাহারারত পুলিশ কিংবা মিলিটারি তখন সবাই কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, কাজেই কারোর নজর সেই দিকে আকৃষ্ট হল না। সাবমেরিন থেকে দুজন লোক জাহাজের মোটা দড়ি ধরে ঝুলতে ঝুলতে জাহাজে উঠে পড়ল। মার্জারের মতন লঘুপদে লোক দুটি দু এক পা এগুতেই দেখতে পেল তাদের ঠিক সামনেই দুজন পাহারাদার পুলিশ একটা মোটা থামি হেলান দিয়ে ঝিমুচ্ছে। পেছন থেকে সেই দুজন লোক পাহারাদারদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। মাথায় প্রচণ্ড আঘাত সহ্য করতে না পেরে সেই পাহারাদার দুজন মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। এতটুকু শব্দ তাদের মুখ দিয়ে বের হলো না। পাহারাদার লোক দুটির হাত পা এবং মুখ ভালো করে বেঁধে সেই লোক দুজন নিঃশব্দে এগিয়ে চলল। ঠিক যে ঘরে বাজ পাখি বন্দি ছিল তার সামনে আরেকজন লোক পায়চারি করছিল। হঠাৎ আকাশপুরে দুজন লোককে আচমকা তার সামনে আবির্ভূত হতে দেখে সে বেচারি বিস্ময় হতভম্ব হয়ে গেল। তারই বিমূঢ়তার সুযোগে এরা দুজনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। এমন সময় দূরে পদশব্দ শোনা গেল। নিশ্চয়ই আরো কয়েকজন পাহারাদার এই দিকেই এগিয়ে আসছে। ওরা আর কাল বিলম্ব না করে এই লোকটিকে চ্যাংদোলা করে তুলে রেলিং টপকে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। একটা ঝপ করে শব্দ হলো। হতভাগ্য পাহারাদারটি মুহূর্তের মধ্যে তলিয়ে গেল সমুদ্রের গভীর কালো জলে অভ্যন্তরে। আততায়ী দুজন একটা থামের আড়ালে আত্মগোপন করল। ভারী বুটের খটাখট শব্দ তুলে চারজন পাহারাদার ওদের সামনে দিয়ে অন্যদিকে দ্রুত পদে চলে গেল। ওরা অদৃশ্য হবার পর আততায়ী দুজন একটা ব্যাগ বের করল। একটা অদ্ভুত রাসায়নিক পদার্থ বের করে বাজ পাখির ঘরের তালার উপরে রাখল। তারপর মিনিট কয়েকের মধ্যে একটা ক্ষীণ শব্দ তুলে তালাটা খুলে গেল। জাহাজের ইঞ্জিনের গর্জনে সেই ক্ষীণ শব্দ কে জানি কোথায় যেন তলিয়ে গেল। বাজ পাখির ঘরটা একটু পরেই সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল। বাজ পাখি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে ওদের দুজনের সাথে পরপর করমর্দন করল। তারপর বলল, এবার পৃথিবীর আর কোনো শক্তি বাজ পাখিকে বাধা দিতে পারবে না। বাজ পাখি আবার দুনিয়ার বুকে জেগে উঠবে, আর এবার সে হবে আরো বেশি শক্তিশালী, অদম্য, অপরাজেয় আর দুর্ধর্ষ। তারপর লোক দুজনের দিকে চেয়ে বলল, শোনো, এবার আর চোরের মতন লুকিয়ে নয়, পিস্তলগুলো বের করো। বাজ পাখির নির্দেশে ওদের একজন কোমর থেকে 3টি পিস্তল বের করলো। একটি দিল বাজ পাখির হাতে, অপর দুটি নিজেরা গ্রহণ করলো। তারপর 3 জনে ছুটে চলল সামনের দিকে। কিন্তু আঁধারের মধ্যে তারা স্থির করতে পারল না কোন দিকে সাবমেরিনটি অবস্থান করছে। বাজ পাখির হঠাৎ মনে হলো উধার থেকে কেউ যেন এদিকে এগিয়ে আসছে। সে সাবধান করার জন্য ফিসফিস করে বলে উঠল, দাঁড়াও, ওদিক থেকে কেউ আসছে বলে মনে হচ্ছে। তোমরা প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে পিস্তল ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। উধার থেকে তখন এগিয়ে আসছিল 3 জন সশস্ত্র মিলিটারি। তাদের মধ্যে একজন হেঁকে বলল, হু ইজ দেয়ার? আর সঙ্গে সঙ্গে 3টে পিস্তল একসাথে গর্জে উঠল। 2 জন মিলিটারি মুখ থুবড়ে পড়ে গেল। পিস্তলের শব্দে জাহাজের বুকে মুহূর্তের মধ্যে প্রচণ্ড গোলমাল ও হুলস্থুলের সৃষ্টি হলো। অজস্র পুলিশ এবং মিলিটারি এই দিকেই ছুটে এলো। কিন্তু ততক্ষণে বাজ পাখি আর তার দলবল একেবারে রেলিংয়ের ধারে পৌঁছে একটি থামের আড়ালে আত্মগোপন করেছে। এবার আর একটি মুহূর্ত সময় পেলে ওরাও আর কারোর নাগালের মধ্যে থাকবে না। আচমকা ওদের মধ্যে একজন থামের আড়াল থেকে উঠে একটা প্রচণ্ড বড় হাত বোমা ছুড়ে দিল পুলিশের দলকে লক্ষ্য করে। প্রচণ্ড একটা বিস্ফোরণের বিপুল আলোড়নে জাহাজটা কেঁপে কেঁপে উঠল।
চতুর্দিকে অজস্র চিৎকার, হট্টগোল। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা এসে ওদেরকে যেন বিমূঢ় করে তুলল। আহতদের রক্তে জাহাজের ডেক ভিজে গেল। আর ঠিক এই সময় ওদের মধ্যে দুজন সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু দুর্ভাগ্য ওদের ধরা পড়ে গেল পুলিশের হাতে। কিন্তু বাজ পাখি কোথায়? সে তো ওদের মধ্যে নেই। সেদিন মধ্যরাত্রে ঢং ঢং শব্দে যখন জাহাজের পাগলা ঘণ্টি বেজে উঠল, বাজ পাখি তখন তার সাবমেরিনে চড়ে কোন অনির্দেশের পানে উধাও হয়ে গেছে তা কেউ জানে না। সমস্ত জাহাজে কেবল করে জানিয়ে দেওয়া হলো বাজ পাখি পলাতক, তাকে ধরা চাই, জীবিত কিংবা মৃত। কিন্তু বাজ পাখিকে ধরা গেল না। অন্ধকার রাত্রির গহ্বরে যেন তার সমাধি হলো। অমাবস্যার রাত্রের প্রগাঢ় তমসা একটা বিরাট কালো দৈত্যের মতোই দিকবিদিককে গ্রাস করেছে। বর্ষার কালো মেঘে আচ্ছাদিত বিষণ্ণ আকাশের নিচে অন্ধকারাচ্ছন্ন ধরণী নীরবে প্রহর গুনে চলেছে। কোনো এক অজানা বিপদের আশঙ্কায় প্রকৃতি আজ নিস্তব্ধ, নিষ্কম্প। হঠাৎ দেখা গেল অন্ধকারের বুক চিরে একটা হলুদ আলোর উৎস অতি দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে। তার আলোকরশ্মি ক্ষীণ থেকে স্পষ্টতর হয়ে উঠছে, আর তার সাথে সাথেই স্পষ্টতর হয়ে উঠছে মোটর বাইকের ইঞ্জিনের একটানা ঘর ঘর শব্দ। এই নিষ্কম্প, নিস্তব্ধ ও অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির বুকে ধাবমান বাইকটির হলুদ আলো যেন পৃথিবীর বুকে যা কিছু শুভ তার একমাত্র প্রতীক। আচমকা ব্রেক কষে বাইকটি একটা জায়গায় থেমে গেল। নিভে গেল তার হলুদ আলো। অন্ধকার তার নিরবিচ্ছিন্ন রাজত্বকে পুনরায় কায়েম করল। বাইক থেকে যে বলিষ্ঠ ও দীর্ঘদেহী লোকটি নামল, তার মুখ স্পষ্ট বোঝা যায় না। তার পরনে একটা ওভারকোট, মাথায় একটা ফেল্ট হ্যাট। হাতের টর্চটা জেলে সে চারিদিকে অতি সন্তর্পণে কাউকে বা কিছু যেন খুঁজতে লাগলো। হঠাৎ শোনা গেল একটা গম্ভীর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর বলছে, ওয়েলকাম দীপক চ্যাটার্জি, ওয়েলকাম। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। নিষ্পন্দ পৃথিবীর বুককে উদ্ভাসিত করে জ্বলে উঠল তীব্র ক্ষণস্থায়ী বিদ্যুতের চকিত চমক। দীপ্ত হয়ে উঠল দীপকের চোখ দুটো। সে বলল, বাজ পাখি, তুমি খুব ভালোভাবে জানো যে তোমার খেলা শেষ হয়ে গেছে। তোমার দলের সমস্ত লোকেরা আজ কারাগারে বন্দী। এই পৃথিবীর বুক থেকে তোমার আতঙ্কের সাম্রাজ্যের চিরতরে অবসান ঘটেছে। তাই যদি ভালো চাও তো আত্মসমর্পণ করো। বাজ পাখি জীবনে আত্মসমর্পণ করেনি মিস্টার দীপক চ্যাটার্জি। সে অপরাজেয়, সে দুর্ধর্ষ, ভয়াল, সে অদম্য। আমাকে বন্দী করে জাহাজের বুকে সুদূর আন্দামানের পথে চালান দিয়েছিলে, তাই না? কিন্তু তুমি ভুলে গেছো, বাজ পাখি কারোর হুকুমের চাকর নয়। বাজ পাখি কারোর খাঁচায় বন্দী হয়ে থাকতে জন্মগ্রহণ করেনি। তাই ব্যর্থ হলো তোমাদের সমস্ত চেষ্টা। তাই নীল সাগর সাঁতরে লোহার খাঁচা ভেঙে ছুটে এসেছি তোমারই প্রাণের নগর কলকাতার বুকে। আর এবার আমি জেগে উঠেছি রক্তলোলুপ হিংস্র এক নতুন রূপে। তবে তার আগে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই, আর সেটা করতে চাই এক্ষুনি। আমি চাই একটা মুখোমুখি সংগ্রাম। তাই লোকজন বা দলবল নিয়ে আসেনি। এবার তোমার যদি সাধ্য থাকে তাহলে আমার আক্রমণের হাত থেকে আত্মরক্ষা করো দীপক চ্যাটার্জি। বাজ পাখির হাতে অশিলেখার মতো ঝিলিক দিয়ে উঠল চকচকে ছোড়াটা, যেন কোনো ক্ষুধার্ত শার্দুল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বার পূর্ব মুহূর্তে তীব্র দৃষ্টিতে প্রতিপক্ষকে সম্মোহিত করবার চেষ্টা করছে। বাজ পাখির চোখে মুখে কোথাও হিংস্র ভাব জেগে উঠেছিল কিনা
তা মুখোশের আড়ালে অবস্থিত তার চোখ দুটোর পাথরের মতো স্থির অবিচলিত দৃষ্টিতে বোঝা গেল না। তবে নিশিথিনীর স্তব্ধ প্রহরকে খান খান করে দিয়ে ধ্বনিত হয়ে উঠল একটা অট্ট হাসির শব্দ। কি দীপক চ্যাটার্জি, ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, দীপকের চেহারায় কোনো ভয়ার্ত ভাব ফুটে উঠেছিল কিনা তা গভীর রাত্রির নিকষ কালো আধারে দেখা গেল না। শুধুমাত্র হাসির শব্দকে ডুবিয়ে শোনা গেল একটা পিস্তলের গর্জন। সেই গর্জন শব্দিত পরিবেশ কোনো ঘুমন্ত লোকের নিদ্রা হরণ করল কিনা বোঝা গেল না। শুধু শোনা গেল কোনো আহতের একটানা কাতর গোঙানির শব্দ আর ভিজে বাতাসের প্রবাহমানতায় ভেসে যাওয়া শনশন আওয়াজ। একটু পরেই কাতর গোঙানির শব্দ মিলিয়ে গেল। আধারের বুকে হঠাৎ জ্বলে উঠল বিদ্যুতের আলো। সেই ক্ষণিক আলোতে দীপক ভালো করে চেয়ে দেখল, কই, কেউ তো আহত হয়নি। তাহলে সেই কাতর গোঙানির শব্দ, তাকে শুধু তাকে প্রতারিত করবার জন্য? দূরে আধারের কোলে মিলিয়ে যাচ্ছে একটা অস্পষ্ট ছায়ামূর্তি। বহুদূর থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। শুভরাত্রি দীপক চ্যাটার্জি, আবার দেখা হবে। দীপক ছুটে গেল সেই আওয়াজকে লক্ষ্য করে, কিন্তু তার সেই চেষ্টা মরীচিকার পিছনে ছুটে যাওয়া তৃষ্ণার্ত পথিকের মতোই ব্যর্থ হয়ে গেল। বাজ পাখি তখন অদৃশ্য হয়ে গেছে কোনো অজানা রাজ্যে। তার অন্তর্ধানের চিহ্নস্বরূপ শুধু পড়ে রয়েছে এক টুকরো সাদা কাগজ, ছোট্ট একটা চিঠি, তাতে যেন কি সব লেখা। দীপক সেটা তুলে নিয়ে পড়তে শুরু করল। প্রিয় দীপক চ্যাটার্জি, তোমার সাথে শুধু মুখোমুখি দেখা করতে এসেছিলাম। লোহার খাঁচা থেকে মুক্তি পাওয়ার পর এই স্বাদটা আমার মনে খুব বড় করে জেগেছিল। ভয় পেও না, তোমাকে হত্যা করতে আমি আসিনি, কারণ সংগ্রাম আমি বড় ভালোবাসি, বিশেষ করে তা যদি তোমার মতন বুদ্ধিমান লোকের সঙ্গে হয়। বলতে বাধা নেই যে তুমি অতি সুকৌশলে আমাকে বন্দী করেছিলে, কিন্তু দীপক, আমাকে ধরে রাখবার ক্ষমতা তোমাদের পুলিশ বাহিনীর নেই। আবার শুরু হলো বাজ পাখির পুনরাভিযান। এবার নতুন তার স্বরূপ, অভিনব তার পদ্ধতি। তবে এবার আর লড়াই সামনে থেকে নয়, এবার সুকৌশলে কাজ হাসিল করা। যদি ক্ষমতা থাকে তুমি বাধা দিতে পারো, সেক্ষেত্রে তোমারও পরীক্ষা হবে, তবে বাহুবলের নয়। এবার পরীক্ষা হবে বুদ্ধি বলের। দেখা যাক বুদ্ধির বলে কে বড়, গোয়েন্দা শ্রেষ্ঠ দীপক চ্যাটার্জি নাকি দস্যু শ্রেষ্ঠ বাজ পাখি। আবার দেখা হবে দীপক, এটি তোমার একান্ত বন্ধু ও শত্রু বাজ পাখি। একটা দীর্ঘশ্বাস ফেলে দীপক চিঠিটা শেষ করল। তারপর ধীর পদে অগ্রসর হলো তার মোটরের দিকে। মোটরটিতে স্টার্ট দিয়ে উল্কা বেগে ছুটিয়ে দিল তার ঘরের দিকে। মনে মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত সাহস এই লোকটার। তাকে চিঠি লিখে নিমন্ত্রণ করে এনে এভাবে আক্রমণ করলো, অথচ তাকে হত্যা না করে তার হাতে তুলে দিল শুধু একটা চিঠি। কে জানে বাজ পাখি কি অভিনব উপায়ে আবার শুরু করবে তার নতুন অভিযান। না জানি কত নিরীহের হবে জীবন সমাধি। সময় সকাল 7টা। কলকাতার বিখ্যাত সব খবরের কাগজে একটি সংবাদ বেশ বড় বড় অক্ষরে ছাপা হয়েছে। তাদের প্রত্যেকেরই হেডলাইন প্রায় একই রকম, সমুদ্রপক্ষ থেকে বাজ পাখির পলায়ন, পুলিশ চেষ্টা সত্ত্বেও গ্রেপ্তার করতে অসমর্থ, গোয়েন্দা দীপক চ্যাটার্জির সঙ্গে তার মুখোমুখি সংগ্রাম। এই সংবাদে চঞ্চল হয়ে উঠেছে মহানগরী, চারিদিকে বিস্ময়ের গুঞ্জন।
শহরের সমস্ত লোক ভয়ে আড়ষ্ট হয়ে আছে। কে জানে আবার কোন পথে তাদের উপর নেমে আসবে ভয়ঙ্কর বিভৎস এক চক্রান্তের জাল। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিখ্যাত কূটচক্রী পরাক্রান্ত দস্যু সর্দার বাজ পাখি বর্মার বুকে দীপক চ্যাটার্জির হাতে ধৃত হয়। এই সংবাদ ইতিপূর্বে পাঠকগণ অবগত আছেন। পুলিশ ও মিলিটারির কড়া পাহারায় SS ইন্ডিয়ানা জাহাজে তাকে লইয়া যাওয়া হইতেছিল, কিন্তু পুলিশ ও মিলিটারির বাধা ডিঙাইয়া তার অনুচরদের সাহায্যে জাহাজের বুকে এক বিরাট সংগ্রামের পর একখানা সাবমেরিনের সাহায্যে বাজ পাখি পলায়ন করিতে সমর্থ হইয়াছে। এরূপ ঘটনা শুধু আশ্চর্যজনক তাই নয়, অভূতপূর্ব। ইতিপূর্বে এরূপ ঘটনা আমাদের গোচরে বিশেষ আসে নাই। ইহা হইতেই বোঝা যায় বাজ পাখি এবং তাহার সুসংবদ্ধ দল কিরূপ শক্তিশালী। আর সবচেয়ে আশ্চর্য হল পরবর্তী ঘটনাটি। দস্যু সর্দার বাজ পাখি জাহাজ হইতে পলায়ন করিয়া মহানগরী কলিকাতার বুকে ফিরিয়া আসিয়াছে। বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির সঙ্গে ব্যারাকপুরের একটি পুরো বাড়িতে তার মুখোমুখি সংগ্রাম হইয়াছে। দীপক চ্যাটার্জির হাত থেকে সে পলায়ন করিতে সক্ষম হয়, কিন্তু পলায়ন করিবার পূর্বে বাজ পাখি জানাইয়া গিয়াছে যে আগত দিনে কঠিন সংগ্রামের জন্য সে যেন প্রস্তুত হইয়া থাকে। অপর একটি পত্রিকা আরও লিখেছে, এইভাবে দিনের পর দিন যদি পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হইয়া বসিয়া থাকে এবং দস্যুদল ইচ্ছামতো সর্বত্র ভ্রমণ করিয়া যা ইচ্ছা তাহা সাধন করিয়া চলে, তবে মহানগরী শীঘ্রই অরাজকত্ব লাভ করিবে। আমরা চাই পুলিশ বিভাগ অবিলম্বে সক্রিয় হইয়া উঠুক, দস্যুদলকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তার করিয়া নাগরিকদের জীবন ও সম্মান নিরাপদ করা হোক। এই অবধি পড়ে খবরের কাগজ থেকে মুখ তুললেন রায়বাহাদুর রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। তার চায়ের পেয়ালা শেষ হলে ভৃত্য তার হাতে একটি চিঠির তোড়া দিয়ে গেল। ছোট্ট একটা চিঠির দিকে রায়বাহাদুরের নজর পড়ল। নিজের চোখকে তিনি যেন ঠিক বিশ্বাস করতে পারলেন না। তার নিঃশ্বাস দ্রুত হল, কপালের শিরাটা ফুলে উঠল, অব্যক্ত জ্বালায় চোখ দুটো জ্বলতে লাগলো। চিঠিটা একটা খাম, তার উপরে রক্তাক্ত অক্ষরে আঁকা কুসরি একটা বাজ পাখি যেন ঠিক শিকারের উপর ছোঁ মারছে। রায়বাহাদুরের মনে জেগে উঠল মুহূর্ত পূর্বে খবরের কাগজের পৃষ্ঠায় পড়া একটি সংবাদের স্মৃতি। তবে কি বাজ পাখি? দ্বীপান্তরের আদেশপ্রাপ্ত পলায়িত দস্যু সর্দার বাজ পাখি তার উপরেই প্রথম ছোবল মেরেছে? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ যে অসম্ভব। তার হাত দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। আতঙ্কে চিঠিটা তিনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন, আবার ছুটে গিয়ে তুলে এনে মেলে ধরলেন চোখের সামনে, ছিঁড়ে ফেললেন খামের মুখটা। ভেতরে একটা পুরু নীলাভ কাগজের বুকে শুধু লেখা, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আবির্ভাব হয়েছে তাদেরই একজনের। স্মরণ করো রায়বাহাদুর, 20 বছর পূর্বেকার কোনো এক তমসাচ্ছন্ন সুপ্ত নিশিকে তোমার বিশ্বাসঘাতকতা ও চক্রান্তের জালে আবদ্ধ হয়ে প্রাণ গিয়েছিল এক হতভাগ্যের। তারই টাকায় তোমার এই বিপুল ঐশ্বর্য, তাই না? এই সংবাদ পৃথিবীর আর কেউ না জানুক, আমি জানি, কিন্তু একটি শর্তে এই কথাটা আমিও সম্পূর্ণভাবে ভুলে যেতে রাজি আছি। 20,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা, তার চেয়ে 1 পয়সা কম নয়। তবে যদি আমার এই শর্তে তুমি রাজি না হও, তবে পৃথিবীর প্রত্যেকটি লোক তোমার স্বরূপ জানতে পারবে তোমার ঘৃণ্য বিভৎস রূপকে, আর আমার শানিত তরবারি নিয়তির মতন নেমে আসবে তোমার উপরে। আগামী 13ই মে ধার্য হবে তোমার বিচারের দিন। সেজন্য ভেবে দেখো, একদিকে 20,000 টাকা, আর অপরদিকে তোমার মান, সম্মান, প্রতিপত্তি এবং সর্বোপরি তোমার জীবন। যদি আমার শর্তে প্রস্তুত থাকো, তবে 3 বার চিৎকার করে বলবে ওকে, তাহলেই আমি বুঝতে পারব। আর হ্যাঁ, তোমার প্রতিটি গতিবিধির উপরে আমার নজর আছে, তাই চালাকি করবার চেষ্টা করো না। ইতি বাজ পাখি। রায়বাহাদুর ভাবতে লাগলেন, এ কি অবিশ্বাস্য ঘটনা প্রবাহ। 20 বছর আগে কালের করাল গ্রাসে নিপাতিত হয়েছে যে হতভাগ্য,
তার সংবাদ কি করে পৌঁছালো বাজ পাখির কানে? লোকটি কি মায়াবী নাকি জাদুকর? কে জানে কোথায় কোন মুখোশের আড়ালে বসে সে তার চক্রান্তের ফাঁদ পেতে চলেছে। রায় বাহাদুরের চোখ দুটো জ্বালা করে উঠল, মাথা ঘুরতে লাগলো, কণ্ঠনালী শুকিয়ে উঠল। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ছড়িয়ে ফেললেন মেঝের ওপরে। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বার কয়েক অস্থিরভাবে পায়চারি করে আবার চেয়ারের বুকে গা এলিয়ে হাঁক দিলেন, ভজুয়া, ভজুয়া, এ দাঁড়াও। চাকর ভজুয়া ঘরের দিকে দ্রুত পদে ছুটে এলো, তার হাতে এক টুকরো কাগজ। রায় বাহাদুর জিজ্ঞাসা করলেন, ওটা কি এনেছিস? আগে বাবু, আপনার চিঠি। একটু আগে একটা লোক এটা দিয়ে চলে গেল। রায় বাহাদুর ভজুয়ার হাত থেকে সেটা কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করলেন। তাতে লেখা, চিঠি ছিঁড়ে ফেলে নিশ্চিন্ত হতে পারো রায় বাহাদুর, কিন্তু নিস্তার নেই যেন। আমার চোখের বাইরে যাবার ক্ষমতা তোমার নেই, তাই আশা করি চালাকি করার ভুল করবে না। ইতি বাজ পাখি। রায় বাহাদুর ছুটে গিয়ে টেলিফোনটায় কি একটা নাম্বার ডায়াল করলেন। তারপর বললেন, হ্যালো, ডেপুটি পুলিশ কমিশনার লালবাজার। চা থেকে শুরু করে পানাহার অনেক কিছুরই যোগান দিতে পারে সিথির মোড়ের এই ছোট্ট অখ্যাত কিংবা কুখ্যাত দোকানটি, যার নাম নিউ বেঙ্গল রেস্টুরেন্ট। দিনের বেলায় খদ্দেরদের হাঁক ডাকে কান পাতা দায় হয়। রাতের আধারে আত্মগোপন করে নৈশ অভিযানকারীদের গুপ্ত চক্রান্তের যে ফেনিল ঢেউ বয়ে যায়, সেই সব বৈঠকের উপযুক্ত খাদ্য ও পানীয়ের যোগান দিতেও কসুর করে না দোকানের প্রায় চলশক্তিহীন মালিক বটকেষ্ট। ভোরের আলো আধারের খেলা তখনও চলছে পৃথিবীর বুকে। আধার এখনো সম্পূর্ণ দূর হয়নি তার কালো আবছায়ার রহস্য জাল নিয়ে। দোকানের ঝাঁপ তোলা হয়েছে, তবে খদ্দের নেই। একজন অবাঙালি ভদ্রলোক দোকানে প্রবেশ করলেন চতুর্দিকে সতর্ক দৃষ্টি মেলে দিয়ে। তিনি বোধহয় দোকানের পরিচিত খদ্দের, কারণ মালিক বটকেষ্ট কোনো কথা না বললেও তার চোখের দৃষ্টির মাঝে যে মুখ ভাষা ফুটে উঠল, তা বুঝে নিতে লোকটির মোটেই কষ্ট হলো না। লোকটির জন্য চা এলো, আর সঙ্গে এলো প্রচুর খাবার। লোকটি গোগ্রাসে খাবার গিলে চলল। বটকেষ্ট তার জায়গা থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার পাশে এসে বসে পড়ল। অবাঙালি ভদ্রলোকটি বটকেষ্টকে দেখে শুধুমাত্র মুচকি হাসলেন। বটকেষ্ট ফিসফিস করে তাকে কি যেন বলে চলল। অনেকক্ষণ পর বটকেষ্টের কথা বলা শেষ হলে সেই অবাঙালি ভদ্রলোক তার হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিয়ে বিড়বিড় করে কি যেন বলল। এই সামান্য খাবারের জন্য 10 টাকা বটকেষ্টর প্রাপ্য নয়, তবু সে নির্বিবাদে টাকাটা নিজের পকেটে পুরে নিল। এরপর মৃদু হেসে বটকেষ্টের হাতে আরেকটা কাগজ গুঁজে দিয়ে লোকটি চুপচাপ দোকান ছেড়ে বেরিয়ে পড়ল। তার এই নিভৃত চক্রান্তের সাক্ষী কেউ রইল না। শুধুমাত্র দোকানের কাপ ডিশ ধোয়ে যে বোবা কালা ছোকরা চাকরটি, তার মুখের ওপর দিয়ে যেন মৃদু হাসির ঢেউ বয়ে গেল। বোঝা গেল না তার মাঝে লুকিয়ে আছে কোনো দুর্বোধ্য অভিসন্ধি নাকি নির্বোধ অবাস্তবতা। বাবু, আল্লাহ কে নাম সে দে দে বাবু। বাবু, দুটো পয়সা দে দে বাবু। দোকানের সামনে একজন ভিখারি সর্বাঙ্গে গলিত ঘা আর দাড়িগোপ পূর্ণ নোংরা দেহ নিয়ে একঘেয়ে সুরে ভিক্ষা চেয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল। সে কি ওদের কথাবার্তা কান পেতে শুনতে চেষ্টা করল? সেটা ঠিক বোঝা না গেলেও দেখা গেল একটু পরেই ওই ভিখারিটা তার জীর্ণ পোশাকটা অনেক কষ্টে সামলে নিয়ে ধুঁকতে ধুঁকতে উঠে দাঁড়ালো। তারপর ধীর পদে একটা বাঁকে ছোট্ট গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করলেই বোধহয় চিনতে পারা যেত যে এই ভিখারিটা গোয়েন্দা দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল ছাড়া আর কেউ নয়।
ঢং ঢং করে রাত 3টের ঘন্টা বাজল। জনবিরল পথের উপর দিয়ে ধীর পথে এগিয়ে চলেছে যে সুদীর্ঘ বলিষ্ঠকায় ডকের খালাসি শ্রেণীর লোকটি, তার দিকে সামান্যতম নজর দেবার অবকাশ কারণ নেই। কিছুটা এগিয়ে গিয়ে একটা মোড়ের মাথায় দাঁড়াতেই উল্টো দিক থেকে আগত একটা বিরাট কালো শেভরলে গাড়ি এসে হঠাৎ তার পাশে থেমে গেল। লোকটি মৃদু হেসে তার দুটি হাত মাথার উপরে তুলল। গাড়ির ভেতরে উপবিষ্ট ড্রাইভার লোকটিও তার দুটি হাত মাথার উপরে তুলল। খালাসি শ্রেণীর লোকটি এরপর বিনা বাক্য ব্যয়ে গাড়ির ভিতরে উঠে বসল। খানিকটা ধোঁয়া ছেড়ে অবিশ্বাস্য গতিতে ছুটে চলল কালো রঙের শেভরলে গাড়িটা। ওপাশে সরু গলিটার বাঁকে একটা ছোট্ট অস্টিন গাড়ি আড়ালে চুপচাপ দাঁড়িয়ে যেন ঝিমাচ্ছিল। সেও এবার হঠাৎ যেন প্রাণ ফিরে পেল। পূর্বোক্ত শেভরলে গাড়িটাকে অনুসরণ করে এটিও ছুটে চলল তীব্র বেগে, বেশ কিছুটা নিরাপদ দূরত্ব রেখে। যশোর রোড ধরে তীব্র বেগে এগিয়ে চলেছে দুটি গাড়ি। একটু বাঁকের মোড়ে এসে সামনের শেভরলে গাড়িখানা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর পিছনের গাড়িটিকে লক্ষ্য করে দ্রুত ইতস্ততভাবে গুলি বর্ষণ করতে লাগলো। এই অকস্মাৎ আক্রমণে পিছনের গাড়ির আরোহী যেন বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। সে আত্মরক্ষায় তৎপর হয়ে উঠল। কিছুক্ষণ গুলিবর্ষণের পর সামনের গাড়িটা আবার যখন চলতে শুরু করল, তখন পিছনের গাড়িখানার টায়ার ফেটে গিয়ে সমস্ত গাড়িটাকে সম্পূর্ণভাবে অচল করে তুলেছে। সম্মুখের গাড়িটা চলে যাবার পর পিছনের গাড়ির আরোহী গাড়ি থেকে নেমে অপসৃয়মান গাড়িটির দিকে মনোসংযোগ করল। এভাবে সামনে থেকে শিকার ফসকে যাওয়ায় সে যে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছে তা তার ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যায়। হঠাৎ নজরে পড়ল এক টুকরো সাদা কাগজ পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে কুড়িয়ে নিল সেটা। তারপর পকেট থেকে টর্চ বের করে দেখল সেটা একটা চিঠি। তাতে লেখা, বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি, বহুদিন পরে আবার তোমার সঙ্গে মুখোমুখি দেখা হলো, কিন্তু ভাগ্য বিরূপ। পাশার দানে এবার তুমি হেরে গেলে। কিন্তু সাবধান দীপক, যা করেছো বা যতদূর এগিয়েছো তার সবটুকু আমি জানি, কিন্তু আর এক পাও নয়, আর এক পা এগুলেই নিজের ধ্বংস সুনিশ্চিত যেন। মনে রেখো, বাজ পাখি কিন্তু মিথ্যা ভয় দেখায় না, আর তার প্রমাণ তুমি বহুবার পেয়েছো। তোমার মতন একজন ধীশক্তি সম্পন্ন লোককে আমি বৃথা হত্যা করতে চাই না, তাই এতদিন কিছু বলিনি। কিন্তু আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালে তোমাকে সরিয়ে দিতে যে আমার এতটুকু দ্বিধা হবে না, তা আবার বেশ ভালো করে তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। এটি তোমার বহুদিনের পুরনো বন্ধু বাজ পাখি। চিঠিটা পড়া শেষ করে দীপক টর্চটা বন্ধ করে চিঠিটা পকেটে পুরল। তারপর এগিয়ে গেল অচল গাড়িটার দিকে। দীপকের মুখে মৃদু হাসি ফুটে উঠেছিল কিনা রাতের অন্ধকারে তা বোঝা গেল না। শুনছিলে বাজ পাখির পুনরভিযান গল্পটির প্রথম পর্ব। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শিগগিরই হাজির হব এই গল্পটির অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ চ্যানেলে প্রকাশিত অন্যান্য গল্পগুলিও শুনে দেখতে পারো। গল্পপট চ্যানেলে মূলত ভৌতিক এবং গোয়েন্দা কাহিনী পরিবেশিত হয়ে থাকে। তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যায়